মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে রাজনীতিতে বিতর্ক। পাকিস্তানে চলন্ত ট্রেনে ভয়াবহ বোমা বিস্ফোরণ। গাজা সিটিতে বন্ধ হল হাসপাতাল, নগরীর আরও ভেতরে ঢুকেছে ট্যাঙ্ক। আসসালামু আলাইকুম, সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নুসরাত জেনিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সমসাময়িক ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক পত্রিকা এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উল্লেখ করে প্রকাশিত একটি সাক্ষাৎকার নিয়ে দেশের রাজনীতিতে আলোড়ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে, যার শিরোনাম বিএনপি জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার। ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলামের ভাষ্য বলে উল্লেখ করা কিছু বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়াও নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতারা। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে থাকা বিএনপি মহাসচিব বলেছেন, কলকাতার দৈনিক এই সময়ে সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি বলে দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জামায়াতে ইসলামীর ৩০টা আসন চাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি বলেও জানান তিনি। নির্বাচনে ৩০টা আসনের প্রতিশ্রুতি না পেয়ে পিআর নিয়ে জামায়াতে ইসলামী চাপ সৃষ্টি করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে যে ভাষ্য প্রচার করেছে এই সময়, তা ভুয়া বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি গণমাধ্যমকে বলেন, ওই নিউজটা ফেক নিউজ। ওরা পত্রিকাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে এই মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে, আপনি বলুন? এটা উদ্দেশ্যমূলক। কলকাতার এই সময়ে আমি এ ধরনের কোনো কথা বলিনি। যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে মির্জা ফখরুল বলেন, এই সময়কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি। কথা হয়েছে, কিন্তু এ ধরনের কোনো কথাই আমি বলিনি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি। এই সময়ের আলোচিত বিতর্কিত এই সাক্ষাৎকারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এবং জামায়াতের আসন দাবি করা নিয়ে মির্জা ফখরুলকে উদ্ধৃত করে বলা হয়, আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক, একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক। জামায়াতের ৫০ আসন দাবি নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিবের বক্তব্য হিসেবে প্রকাশিত হয়, তারা ৩০টা আসন চেয়েছিল। আমরা উৎসাহ দেখাইনি, অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনোঃপুত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর সবই বিএনপির ওপরে চাপ সৃষ্টির কৌশল। কথিত এই সাক্ষাৎকার নিয়ে দিনভর বিতর্ক, আলোচনা, সমালোচনার পর বিবৃতি দেয় বিএনপি মিডিয়া সেল। তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা ওই বিবৃতিতে বলা হয়, বিএনপি মহাসচিবকে নিয়ে এই সময়ের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। বিএনপির বিবৃতিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না। তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন। একই সঙ্গে তিনি ওই সাক্ষাৎকার থেকে কোনো অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম বা সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ওই সাক্ষাৎকারে ৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপরে চাপ সৃষ্টি করছে জামায়াত এবং গণহত্যার অভিযোগে সাময়িক নিষেধাজ্ঞায় থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে ভোটে অংশগ্রহণের পক্ষে মির্জা ফখরুল তার অবস্থান তুলে ধরেছেন বলে কলকাতার পত্রিকাটি দাবি করেছে। সম্প্রতি ঢাকার গুলশানে এই সময়কে বিএনপি মহাসচিব সাক্ষাৎকারটি দেন উল্লেখ করে গত সোমবার তা প্রকাশ করা হয়, আর এরপরই দেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এসব বিষয় নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ২৪-এর গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি।
এই সময় প্রকাশিত ওই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলামের বরাতে পত্রিকাটি দাবি করে যে ফখরুল বলেছেন, আমি চাই সব দল ভোটে আসুক, এজন্য অনেকে আমাকে কোনো দেশের এজেন্ট কিংবা কোনো দলের দালাল বলে গালি দিচ্ছে। কিন্তু শেখ হাসিনা যেভাবে প্রতিপক্ষকে 15 বছর ভোটে দাঁড়াতে দেননি, আমরাও তো সেই ভুল করতে পারি না। তিনি তার শাস্তি পেয়েছেন। একই পথ অনুসরণ করলে আমরাও প্রতিফল ভোগ করব। দীর্ঘ সময় ধরে সহিংসতা ও প্রাণহানির কারণে মানুষের মধ্যে আওয়ামী বিরোধী মনোভাব রয়েছে। জামায়াতের পিআর দাবি এবং এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুলের বরাতে এই সময় বলে, জামায়াত ভোটে আসবে, পিআর টিআর নয়, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট। জামায়াতও দেখবেন অংশ নেবে। বিএনপির কাছে জামায়াত ও এনসিপি কোনো আসন চেয়েছে কিনা এরকম প্রসঙ্গে বিএনপি মহাসচিবকে উদ্ধৃত করে বলা হয়, এনসিপি কখনো চায়নি, তবে জামায়াত চেয়েছে। তারা 30টি আসন চেয়েছে, আর এনসিপির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া। তবে গতকাল এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার বলেন, জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে জামায়াতের বর্তমান সময়ের দুরন্ত কোনো সম্পর্ক নেই। যদি তিনি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আহ্বান জানাব সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন। এই সাক্ষাৎকার নিয়ে দেওয়া বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিবকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে দেওয়া বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, এই সময়ের সঙ্গে এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলামের মতো প্রবীণ রাজনৈতিক নেতা দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এই বক্তব্য তাঁরই হয়ে থাকে, তাহলে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এই বক্তব্য যদি তাঁরই হয়ে থাকে, তাহলে জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্বিরক্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি। মিয়া গোলাম পারোয়ার বলেন, বিএনপি মহাসচিব জামায়াতের রাজনীতি ও সংগঠনের মর্যাদা সম্পর্কে যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন, তার বিচারের ভার জনগণের আদালতের উপর ছেড়ে দিলাম। প্রিয় জনগণের উপরে আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য। ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আর এই সাক্ষাৎকারে তীব্র নিন্দা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে ৩৬ জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল। সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না। তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে, সেজন্য তাদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে নির্বাচনে আনার বা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে, সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানাচ্ছি। তাহলে বিএনপি তরুণদের সাপোর্ট পাবে। নাহিদ ইসলাম বলেন, একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে, অন্যদিকে দেশের কোনো রাজনৈতিক নেতা আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। পাকিস্তানের বালুচিস্তানের মাস্টাঙ্গিস প্রিজেন্ট এলাকায় মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর সকালে কুয়েটাগামী জাফর এক্সপ্রেস ট্রেনে বোমা বিস্ফোরণে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। খবর ডনের। রেলওয়ে সূত্রে জানা গেছে, পেশাওয়ার থেকে আসা ট্রেনের ৬টি বগি রেললাইনে বিস্ফোরণের পর লাইনচ্যুত হয় এবং একটি বগি উল্টে যায়। এতে যাত্রীদের মধ্যে ৫ জন আহত হন। এটি একই এলাকায় মাত্র ১০ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বিস্ফোরণ। একই দিন সকালে কুয়েটা রেলওয়ে স্টেশন থেকে পেশাওয়ারগামী ট্রেন ছাড়ার সময় মূল লাইনের কাছে একটি বিস্ফোরণ ঘটেছিল। ওই সময় ট্রেন সাময়িকভাবে থামানো হলেও ট্র্যাকের ক্ষতি না হওয়ায় পরে চলাচল শুরু করে। পুলিশ জানিয়েছে, স্পিজেন্ট এলাকায় ট্র্যাকের ওপর একটি বিস্ফোরক বসানো হয়েছিল, যা কুয়েটাগামী ট্রেনের পারাপারের সময় ফাটানো হয়। অন্যদিকে নিরাপত্তা বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের কাছের স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। বিস্ফোরণের সময় ট্রেনে মোট ২৭০ জন যাত্রী ছিলেন। রেলওয়ে কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ট্র্যাক মেরামত নিরাপত্তা পর্যালোচনার পর বুধবার থেকে শুরু হবে এবং এ সময় ট্রেন চলাচল স্থগিত থাকবে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের স্থল হামলা জোরদার হওয়ায় এবং টানা বোমাবর্ষণের কারণে গাজা সিটির 2টি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের ট্যাঙ্ক নগরীর আরও ভেতরে অগ্রসর হওয়ার মধ্যে এ খবর এলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আল রন্তিসি শিশু হাসপাতাল কয়েকদিন আগে ইসরায়েলের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া কাছের একটি চক্ষু হাসপাতালের আশপাশে ইসরায়েলের হামলার কারণে সেখানকার সেবাও বন্ধ হয়ে গেছে। মন্ত্রণালয়ে অভিযোগ, দখলদার বাহিনী ইসরায়েল পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্য খাতকে লক্ষ্যে পরিণত করছে, যা গণহত্যামূলক নীতিরই অংশ। আরও বলা হয়, কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ প্রবেশপথ নেই, ফলে রোগী ও আহতদের সেখানে নেওয়া সম্ভব হচ্ছে না। ইসরায়েল হামলার খবর সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স। প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে ইসরায়েল গাজা সিটিকে হামাসের শেষ ঘাঁটি হিসেবে বর্ণনা করছে। চলতি মাসের শুরুতে নগরীটিতে স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে সেনারা আবাসিক ব্লক ধ্বংস করছে, যেগুলো তারা দাবি করে হামাস ব্যবহার করছিল। সোমবার স্থানীয়রা জানান, ইসরায়েলি ট্যাঙ্ক শেইখ রদোয়ান এলাকা ও উত্তরের জালা স্ট্রিটে আরও গভীরে প্রবেশ করেছে, যেখানে ওই 2টি হাসপাতাল অবস্থিত। দক্ষিণ পূর্বের তেল আল হাওয়া থেকেও ট্যাঙ্ক পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে। গাজা সিটির বাসিন্দারা বলেছেন, ইসরায়েলি বাহিনীর রিমোট কন্ট্রোল দিয়ে বিস্ফোরক ভর্তি যানের বিস্ফোরণ ঘটিয়ে এসব এলাকায় ডজন ডজন বাড়ি উড়িয়ে দিয়েছে। সোমবার তেল আবিভে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ও সেনাপ্রধান ইয়াল জামিরের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসকে নির্মূল, অবশিষ্ট জিম্মিদের মুক্তি এবং গাজাকে আর ইসরায়েলের জন্য হুমকি না থাকতে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। অভিযান নিয়ে গাজায় এখনও আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারে উদ্বেগ দেখা দিয়েছে। 48 জন বন্দির মধ্যে 20 জন জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে। ওদিকে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সারাদিনে ইসরায়েলি হামলায় অন্তত 25 জন নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই গাজা সিটির।